করতে গেলে এটার যে কোয়ালিটি বিএসটিআই সার্টিফিকেট এটা আনতে হবে দিল্লি থেকে। এখন এটি কখনোই সম্ভব না যখন আপনি ত্রিপুরা সরকারের একটা এক্সপোর্ট এলসির সেটি দিল্লি যাবে এটার টেস্টিং সার্টিফিকেটের জন্য। এই জাতীয় অনেকগুলো মানে নন ট্যারিফ ব্যারিয়ার আছে যেগুলো আসলে এই অঞ্চলে একটি অর্থনৈতিক সহযোগিতা সৃষ্টির জন্য কখনোই সহায়ক না। এই জিনিসগুলো বহু বলা হয়েছে বহুবার, কিন্তু আলটিমেটলি ইনফর্মাল ট্রেড হচ্ছে। যখন আপনি মেঘালয় রাজ্যে যাবেন এখন সব দোকানে বাংলাদেশের জিনিসপত্র ভর্তি, এটা কিন্তু ফর্মাল ট্রেড না, ইনফর্মাল ট্রেড। আমি আর ও একবার আমরা ভুটান গিয়েছিলাম বাই রোডে, বুড়িমারি বর্ডার হয়ে চ্যাংরাবান্ধা হয়ে। বুড়িমারিতে গিয়ে আমরা দেখি সব মানে ভুটানি মেয়েরা বাংলাদেশের কাপড় বস্তায় বস্তায় কাপড় নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি ফর্মাল ট্রেড করতে পারবেন না। এই যে সমস্যাগুলো আমার ধারণা যে ইটস এ সিরিয়াস ল্যাক অফ পলিটিক্যাল কমিটমেন্ট। এই অঞ্চলের রাজনীতিবিদরা চাই না যে নিজেদের দেশের মধ্যে একটা এই দেশগুলোর মধ্যে একটা শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠুক। তারা বরং পলিটিক্যাল একটা হেজিমনির মধ্যে আছে, এটি যতক্ষণ যাবে না ততক্ষণ কোনো উন্নতি হবে না। সার্কের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখি বারবার ভারতের দিকে একটা দেখানো হয় যে ভারতের কারণে একটা সুপার পাওয়ার। এখন দেখুন এটা একটা বাস্তবতা, ভারত এখানে একটা বড় দেশ, মেজর কান্ট্রি, ইজ এ গ্লোবাল প্লেয়ার, সে কিন্তু সার্কের প্লেয়ার না। ভারতের এখন টার্গেট হচ্ছে তারা বিশ্ব মাঠের খেলোয়াড়, এই মাঠ নিয়ে তাদের কোনো চিন্তা নেই। ভূরাজনৈতিক অবস্থান তো বলা হয় যে সার্কের যে দেশগুলো আছে সেগুলো ভূরাজনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ জায়গায়, সবই গুরুত্বপূর্ণ, সবই ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ না ভারতের কাছে? সার্ক ভারতের কাছে মোটেই গুরুত্বপূর্ণ না। কারণ আমি বলি সার্ক গঠনের সময়ই ভারতের এক ধরনের বিরোধিতা ছিল। ভারত মনে করেছিল যে ছোট ছোট আশেপাশের দেশগুলোকে নিয়ে বোধহয় তার বিরুদ্ধে একটা জোট হচ্ছে, যে কারণে খুব সুকৌশলে সার্কের যে 11টি চার্টার পয়েন্ট তার মধ্যে একটি পয়েন্ট ঢুকিয়ে দিয়ে শেষ করে ফেলা হয়েছে এটাকে। সেটি হচ্ছে কোন দ্বিপক্ষীয় বিষয়ে এখানে আলোচনা করা যাবে না। ইট ইজ আ হাইলি একটা ব্যুরোক্রেটিক আমলাতান্ত্রিক সিদ্ধান্ত ঢুকিয়ে দেওয়া হলো, যেটা দিয়ে সার্কের কোন রকম অগ্রগতি সম্ভব না। আপনি যদি প্রত্যেকটা দেশের এত চরম দ্বিপক্ষিক সমস্যা রয়ে গেছে এগুলো সমাধান না করে, যেমন নওয়াজ শরীফ আর মোদি তাকাচ্ছেন না একে অপরের দিকে, আপনি কি ধরনের সহযোগিতা হবে আপনি বলুন তো? লিডারশিপের কাছ থেকে হোয়াট টাইপ অফ কোঅপারেশন ইউ ক্যান গেট, যেখানে একে অপরের দিকে তাকানোর প্রয়োজন মনে করছেন না? কামাল ভাই, এরকম যদি হয় অবস্থা যে বাংলাদেশের কারোর সাথে ভুটানের সম্পর্ক খুবই খারাপ, কখনো দেখা গেল নেপালের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক খুবই খারাপ, ভারত পাকিস্তান তো সবসময়ই তাদের একটা টানাপোড়েন থেকেই থাকে, তাহলে এই ক্ষেত্রে আসলে সার্কের কি ভবিষ্যৎ আছে? সার্কের ভবিষ্যৎ এই যে উইল ফোর্স ছাড়া, মানে নেতাদের, মানে সার্ক নেতাদের মানে সদিচ্ছা ছাড়া এটা ফ্রুটফুল কখনোই হবে না। কারণ হলো যে কোনো একটা দেশ ভেটো দিলে ওই যে ইয়ার মতো যে সামিটই হয় না। যদি কোনো দেশ বলে যে আমার পক্ষে অ্যাটেন্ড করা সম্ভব না, সবগুলো দেশকে একমত। বাংলাদেশে একবার এরকম অনেক দেশ আসে নাই, মানে ওই তো এরকম কোন একটা দেশ যদি ইয়া করে, এটা বিএনপির আমলেই হয়েছে, নিরাপত্তার ইয়াতে ইন্ডিয়া আসেনি। তো এরকম আসলে মানে এটার মানে এই দেশগুলির ওই পরিমাণ সদিচ্ছা দরকার যে না, আমরা আসলেই একটা আন্তরিকভাবে এই সহযোগিতা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে, এখানে সহযোগিতার কিন্তু অনেকগুলি ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলি পিন পয়েন্ট করে সহযোগিতা করা। সন্ত্রাস দমন নিয়ে আমি তো সার্ক প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস দমন নিয়ে আলোচনা হয় এখানে, মানে কিন্তু কার্যকর কোনো মানে সহযোগিতা। এটার আবার কিছু বাস্তব কারণও আছে। আমি সন্ত্রাস দমন নিয়ে কমন এফোর্টের কথা বলছি, কিন্তু আমি এই বিষয়টা দেখি যে আমার ভিতরে আরেকটি দেশের সন্ত্রাসবাদীরা এসে খুন করে চলে যাচ্ছে। যেমন ধরেন বোম্বের ঘটনায় ধরেন, বোম্বাই ইনসিডেন্ট এমন একটা ইনসিডেন্ট যেটা আমি মনে করি সার্কের স্পিরিটের সঙ্গে কখনোই যায় না। একটা দেশে সন্ত্রাসবাদীরা এসে আপনার নৌকায় এসে নেমে গুলি করে 300-400 লোককে মেরে ফেললো। অথবা এই অতি রিসেন্ট যেটা বর্ধমানে ঘটলো, এখন এটা তো সার্কের মধ্যে ইয়া করলে হবে না, এখানে আপনার দুই দেশের মধ্যে আলোচনা করে তারা আমরা আলোচনা করবো। আরেকটি বিরতি নিয়ে তারপরে এসে আমরা যাচ্ছি আরেকটি বিরতিতে, ফিরে এসে অতিথিদের সাথে আরো আলোচনা করবো। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। কামাল ভাই, আন্তর্জাতিক জঙ্গিবাদ দমনে যে আঞ্চলিক সহযোগিতার কথা সেটি বলছিলেন। হ্যাঁ, এটা নিয়ে ধরেন যে সার্ক প্রতিষ্ঠার পর থেকেই এটা একটা এই আলোচনা ছিল, কারণ তখন ইয়াতে আমরা এলটিটির সমস্যা ছিল ব্যাপকভাবে ইয়াতে শ্রীলঙ্কায়, তখন ওই শ্রীলঙ্কার এক ধরনের প্রেসার এবং অনুরোধ
রাষ্ট্রপ্রধানদের যে আমরা এটা নিয়ে একটা সহযোগিতামূলক ইয়ে করি, এবং ওদের প্রস্তাবেই একটা মানে সহযোগিতার একটা একটা কি মানে সার্ক দেশগুলি যাতে সহযোগিতা করতে পারে পরস্পরকে, সেটা একটা পাশ হলো, মানে সমঝোতা স্মারক টাইপের। তো সেটা হওয়ার পরে আমরা ওই পর্যন্তই আমরা দেখলাম যে এটা ইয়াতে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের শেষ পর্যন্ত ভারতের একক সহযোগিতাই ছিল চার্টারে। কিন্তু সেইটার মানে আর ওইভাবে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়নি। তা এই যে আপনি ধরেন বিচ্ছিন্নতাবাদ যেটা আমি বলতে শুরু করলাম, সেটা দমন হয়েছে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে। এখানে কিন্তু আঞ্চলিক সার্কের কোনো ভূমিকা নাই, আঞ্চলিক সহযোগিতার কোনো ভূমিকা নেই। এলটিটি দমন হয়েছে একক মানে রাজা পক্ষের মানে নেতৃত্বে এবং তার মানে সদিচ্ছার কারণে। উনি চেয়েছিল যে এটা দমন করব, এটা আমি থাকতে পারি আর না পারি ক্ষমতায়, এরকম ভাবে তার ইয়াটা ছিল আর কি। তো এইভাবে দমন হয়েছে, সেখানেও সার্কের কোনো ভূমিকা ছিল না। বাংলাদেশে জঙ্গিবাদ দমনে শেখ হাসিনার বলতে গেলে যে একক নেতৃত্বে, যে উনি চেয়েছিলেন যে জঙ্গিবাদ থাকবে না, এবং সেইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্ট করেছে এবং জঙ্গিবাদ অনেকটা স্থিমিত আমরা ধরতে পারি, কিন্তু এটা নির্মূল হয়নি। এবং এখনো এই অঞ্চলে জঙ্গিবাদ, এবং আমি নিজে একবার আফগানিস্তানে যুদ্ধের পরে গিয়েছিলাম, আফগান ওয়ারের পরে, তখন ওই যে উনিও নিহত হয়েছেন রাব্বানি, বোরহানুদ্দিন রাব্বানি, ওনার আমি ইন্টারভিউ নিয়েছিলাম অনেক সিকিউরিটি পেরিয়ে। তারপরে উনি বললেন যে উনি উৎখাত হয়েছিলেন তালেবানদের দ্বারাই, উনি তখন প্রেসিডেন্ট, ওনাকে উৎখাত করেই তালেবানরা ক্ষমতায় আসে। তখনই উনি বলছিলেন, ওই ইন্টারভিউতে উনি বললেন যে এখানে তো প্রথম তালেবানদের টার্গেট ছিল আফগানিস্তান, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ, ভারত, এইগুলি পরে ইয়া হবে। এবং তার ওই কথা সত্য হয়েছিল পরে, যে আপনি দেখেন পাকিস্তানের অবস্থা কি, একটা ফেইল স্টেটের মতো অবস্থায় পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়া যদি এই বিচ্ছিন্নতাবাদ বা এই সন্ত্রাস দমনে যদি পারস্পরিক সহযোগিতা না হইতো, তাহলে ওই অবস্থাই হইতো যে আফগানিস্তান পাকিস্তানের ওই অবস্থা। তাহলে তার মানে কি, সার্কের কোনো ভূমিকা আমরা দেখছি না ব্রডার পার্সপেক্টিভে। এটা বাইলেটারালি দুই দেশকে সহায়তা করছে এবং সন্ত্রাস দমন করছে। এখন ইন্ডিয়াতে ধরেন যে এই যে আমাদের গোয়েন্দারা গেছে, বাংলাদেশে যখন আসছে, আমি অনেকের মুখে শুনেছি, অনেক শিক্ষিত লোক বলেছে এই তো গোয়েন্দারা আসছে তার মানে এই দেশে তো সার্বভৌমত্ব থাকবে না, এই ইন্ডিয়ার গোয়েন্দারা আসছে তার মানে তারা অন্য কোনো মতলব আছে, এই ধরনের ইয়া। তার মানে কি, এখন যে বাংলাদেশের গোয়েন্দারা গেল, তা এখন তো এই কথা এখন আর ওঠে না। তার মানে কি, এখন আমরা এই দুই দেশেরই ইয়ারা, পশ্চিমবঙ্গে যখন এই যে বিস্ফোরণের ঘটনা ঘটলো, তখন তাদের টনক নড়লো যে আসলে ওখানে থাকতে পারে না, এখন এখানে এসে তারা আশ্রয় নিচ্ছে, এবং মমতার গভর্নমেন্ট, মমতার দল তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বিজেপির কথাও বলা হয়। এবং ওখানকার পত্রিকা, স্থানীয় মানে যেগুলি আনন্দবাজার, আজকাল, সব পত্রিকা, আমি নিজে সেই পত্রিকাগুলি দেখেছিলাম। আমি মাঝখানে একবার কলকাতায় গিয়েছিলাম, তখন দেখলাম যে তারা মানে 8 কলাম হেডিং যে তা এখানে শেষ করে দিচ্ছে ইয়ারা, জঙ্গিরা। তার মানে কি, বাংলাদেশে প্রশ্রয় পায় না, তারা এখানে এসে আশ্রয় নিচ্ছে। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে জেএমবি তো আমরা নামই শুনতাম না মাঝখানে, কিন্তু হঠাৎ করে জেএমবির যারা আসামি ছিল তাদেরকে গাড়িতে বোমা মেরে ছিনতাই করা হলো। তারপরে আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বটেই বিভিন্ন জায়গা থেকে জঙ্গিবাদের উত্থানের খবর পাওয়া যাচ্ছে। তারা কিন্তু অ্যাক্টিভ ছিল। আমরা তো আসলে শুনি কখন, যখন গোয়েন্দারা একটা কাউকে ধরে, একটা গ্রুপকে ধরে, তখন আমরা শুনি। কিন্তু তার মানে এই নয় যে তাদের কার্যক্রম বন্ধ, তার মানে এই নয় যে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে না। তারা তাদের কার্যক্রম সমানেই চালাচ্ছে। এবং আপনি অবাক হয়ে যাবেন, এদের যে বিভিন্ন লেয়ারের নেতৃত্ব, একটা লেয়ার আপনি উপর থেকে ধরলেন, তখন আরেকটা লেয়ার অটোমেটিক্যালি সেই জায়গায় চলে আসে, ওটাকে ধরলেন, তারপর নিচের থেকে আরেকটা চলে আসে। এদের যে সাংগঠনিক সিস্টেম, এটির সঙ্গে আমাদের হয়তো অনেকের পরিচয়ই নেই। আপনি দেখেন, আমি এই কারণেই বলছি যে বাংলাদেশের যে 517 জায়গায় একসঙ্গে বোমা ফুটবে, 1 মিনিট আগেও কোনো গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে? 517 জায়গায় বোমা ফোটানোর জন্য, বোমাটা বানানো থেকে ক্যারি করা, এটাকে ডিস্ট্রিবিউট করা এবং এটাকে বিস্ফোরিত করা, এর সঙ্গে যদি 10 জন লোকও জড়িত থাকে, তাহলে এই 517 জায়গায় 5,500 লোক ইনভলভ ছিলেন। তো 5,500 লোক যে একটা প্রক্রিয়ার সঙ্গে ইনভলভ, কিন্তু বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা 1 মিনিট আগেও জানে না। 10টা 17 মিনিটে ফুটবে, 10টা ঠিক 17 মিনিটেই সব জায়গায় ফুটেছে, শুধু এই বিমানবন্দরের টিচারা যেটা একটু পরে ফুটেছে, কোনো কারণে হয়তো ক্যারিং এ টাইম লেগেছে। বাংলাদেশের যে কোনো একটা রাজনৈতিক দলকে বলেন তো ঠিক একই সময় একটা মানববন্ধন কর্মসূচি পালন করতে, তাও পারবে না। ইউ সি দ্যাট দে আর অর্গানাইজিং ক্যাপাসিটি ইজ সো স্ট্রং। বলা হয় যে এটা নির্মূল হয়ে গেছে, কারণ এখানে আপনি যদি ব্রিডিং গ্রাউন্ড গুলো থাকে, আপনি একটা কাটবেন আরেক জায়গায় আটটা উঠবে।
আপনি যদি ব্রিডিং গ্রাউন্ড থাকে, অ্যাক্টিভ থাকে, তখন আপনি এটা কাটলেন, কিন্তু আরেক জায়গায় তো আবার এটা গজাবে। বাংলাদেশে সেই ব্রিডিং গ্রাউন্ডের যাবতীয় কারণ বিদ্যমান আছে। অনেকে এখানে জামায়াতে ইসলামীর সাথেও একটা সংযোগ খুঁজছেন যে জামায়াত ইসলামীর বিরুদ্ধে যখন অভিযোগ আনা হচ্ছে বা যুদ্ধাপরাধীদের বিচার, এটা আমি আপনাকে বলি, আমরা এই প্রক্রিয়ার সঙ্গে আমরা বড় হয়েছে, দেখেছি 70s এর শেষের দিকে, যখন 75-এর পরে বাংলাদেশে একটি নতুন বাস্তবতা আসলো, ধর্মভিত্তিক রাজনীতি আবার শুরু হয়ে গেল, তখন ইসলামী ছাত্র শিবিরের জন্ম। ছাত্র শিবির প্রথমেই আসলো একটা সন্ত্রাসের মধ্যে দিয়ে, নাম ছিল তাদের রক্কাটা দল। কিন্তু এই তীব্র সমালোচনার মুখে তারা তাদের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করলো। তারা একটা ফেস করলো যে তারা নিয়মতান্ত্রিক রাজনীতি করবে, কিন্তু ভিতরে ভিতরে আরেকটি ফোর্স তৈরি করলো যেটা জঙ্গিবাদকে তারা করবে, ক্যাডার বাহিনী তারা প্রশিক্ষণ। এবং দেখবেন আলটিমেটলি যাহা জামাত তাহাই জেএমবি তাহাই আলটিমেটলি এক্সট্রিম, এই সব ঘুরে ফিরে কিন্তু একই। এবং এটা তাদের একটা ফেস রাখার জন্য তারা, যেহেতু আন্তর্জাতিক এবং দেশীয় মহলে অ্যান্টি টেরোরিজম একটা বিশাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং বিরাট একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখন তারা ফেসটা চেঞ্জ করে ফেলেছে। জাস্ট মুখের সামনে থেকে মুখোশটা সরিয়ে নিয়ে আরেক জায়গায় রেখে দিয়েছে, আরেকজনের মুখে লাগিয়ে দিয়েছে, তাদের মুখটা দেখাচ্ছে খুব পরিষ্কার। কিন্তু তারা দেখাচ্ছে যে কারণে আপনি দেখবেন, আপনি এই দেশে মার্কিন দূতাবাসের অনেক লোকজন, এমনকি মার্কিন পলিসিরা বলেছে যে জামাত ইসলাম একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, তাদেরকে নিয়মতান্ত্রিক রাজনীতি করতে দেন। কিন্তু তাদের আরেকটা পার্ট যে বড় শক্তিশালী মানে সারা দেশে, এবং আপনি জেএমবি কারা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ছাত্র শিবিরকে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে বলছে, কিন্তু তাদের এই মূল সংগঠন জামায়াতে ইসলামীকে আবার তারা উদারনৈতিক সেটা বলছে। এবং এটা ডাবল ফেসটা রেখেছে তারা এই ধরনের বিভ্রান্ত তৈরি করার জন্য। এবং আপনি দেখবেন এটিকে আসলে যে তারা ইভেন সারা দেশে এক ধরনের তারা ইমেজ চেষ্টা করেছে, জামাতের লোকজন খুব ভালো লোক, সৎ লোক। কিন্তু এই যে তাদের পেছনে পুরোটা একটা সততা, তাদের যে আলাদা একটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে পুরো কাজটি করছে, একটা ইমেজ, তথাকথিত ইমেজ তৈরি করার চেষ্টা করে, এটিতে একটা চরম অসৎ। এবং একটা সময় তো তারা বলছে যে মানে নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যাওয়া সম্ভব না জামাতের, এই কারণে বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে, যেটা তালেবানরা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় গেছে। মানে এইটাই ইসলামী বিপ্লব, হ্যাঁ, জিহাদ। তো এইটা কারা শুরু করেছে? মানে বিপ্লবের মাধ্যমে ক্ষমতায়, নিয়মতান্ত্রিক পন্থায় যেতে পারবে। কিন্তু লিঙ্ক করছে যে জামায়াত ইসলামীকে যদি নিষিদ্ধ করে দেয়া হয় তাহলে এই জিনিসটা আরো বাড়বে, এবং এটারই কি আলামত দেখা যাচ্ছে। বাংলাদেশে নিষিদ্ধ না, কিন্তু তারপরও সাতক্ষীরায় সেনাবাহিনী ঢুকতে পর্যন্ত কষ্ট হয়েছে। চট্টগ্রামেরও কয়েকটা, আপনি চাঁপাইনবাবগঞ্জে কি সন্ত্রাস তারা করেছে, রাজশাহীতে কি হয়েছে, 3 জন অধ্যাপক 3-4 দিনের মতো বিচ্ছিন্ন ছিল। ফলে আপনি দেখছেন দেয়ার